কারণ মনে নেই, যাই হোক। আমরা এই কারচপের সূত্র আর তড়িৎ যন্ত্রাদি এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা এই শনি রবিবারে শেষ করেছি। তো এখানে যে যে জিনিসগুলো ছিল সেটা হচ্ছে তোমাদের ইউনিট 2 এর সম্ভবত সেকেন্ড চ্যাপ্টার। ইউনিট 2 এ আর একটা চ্যাপ্টার আছে তোমাদের, চ্যাপ্টার 3 আছে, তারপর তোমাদের শুরু হয়ে যাবে ইউনিট 3। এইটা হচ্ছে ইউনিট 2 এর চ্যাপ্টার 2। এটা বেসিক্যালি আমার তরফ থেকে ডান। তোমরা কেমন পড়েছো তার উপর নির্ভর করছে, তোমরা কেমন প্রিপারেশন নিচ্ছ পড়ছো তার উপর নির্ভর করছে যে এই চ্যাপ্টারটায় তোমরা কতটা ডান। তো আমি বেসিক্যালি এখানে একটা কুইক, এই চ্যাপ্টারটার কুইক একটা রিভিশন করব। কি কি জিনিস আমরা এখান থেকে পড়েছি সেগুলো করব, তারপর আমরা কিছু প্রবলেমস করব, মানে ছোট্ট করে চ্যাপ্টারটাকে শেষ করব। ওকে, দেখো ফার্স্ট কথা হচ্ছে এই চ্যাপ্টারে কি কি জিনিস আছে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে আমরা দেখব এই যে চ্যাপ্টারটায় রয়েছে কারচপের সূত্র রয়েছে, কারচপের সূত্র রয়েছে। এই কারচপের সূত্র হচ্ছে দুখানা, একটা হচ্ছে কারেন্ট ল, মানে হচ্ছে প্রবাহের সূত্র, এটাকে অনেকে নোড ল বলে, কারণ এটা নোডের উপর কাজ করে, সব তোমরা জানো। আর একটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে লুপ ল বা ভোল্টেজ ল, ভোল্টেজ ল বা বিভব প্রভেদের সূত্র, এটাকে অনেকে বলে লুপ ল। এটা কাজ করে এই যে প্রথম যেটা, এটা এটা বেসিক্যালি বেসড অন চার্জ কনজারভেশন, আধান সংরক্ষণের উপর উপর নির্ভর করে এই সূত্রটা হয়েছে, আধান সংরক্ষণের উপর। আর এটা হয়েছে শক্তির সংরক্ষণের উপর। এখানে নোড বলতে যেটা বোঝায় যে দুই বা মানে দুইয়ের বেশি রেজিস্ট্যান্স যদি কোনো পয়েন্টে, সেটা ব্যাটারি থাকতেই পারে না থাকতেও পারে, এরকম যদি বিভিন্ন পয়েন্টে আমার এরকম যদি একটা কানেকশন হয়, তাহলে এই যে পয়েন্টটা, এই বিন্দুটাকে আমরা বলি নোড। এবার যদি এখানে বিভিন্ন প্রবাহ মাত্রা I1 ধরে নাও, I2 এরকম করে আছে, সাপোজ I3 এরকম করে আছে, I4 ধরে নাও এরকম করে আছে, যদি এরকম হয় তাহলে আমরা এখান থেকে আমরা জানি যে কারেন্ট ল এর ক্ষেত্রে সামেশন ওভার আই, এবং সেটা অ্যালজেব্রিক্যালি হবে, মানে বুঝে সুঝে যোগ বিয়োগ করব, অ্যালজেব্রিক্যালি হবে, সেটা হচ্ছে 0 ফর এনি নোড। যে কোনো নোডের জন্য আমাদের কারেন্টের যে যে ঢুকছে আর বেরোচ্ছে তাদের যে বীজগাণিতিক যোগফল সেটা হবে 0। তার মানে এই নোডের ওখানে কোনো রকম কোনো আধান সময়ের সাপেক্ষে সঞ্চিত হবে না, কোনো রকম কোনো আধান সঞ্চিত হবে না, যতটা ঢুকছে ততটা বেরোবে। তার মানে সময়ের সাপেক্ষে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যতটুকু আধান ছিল ঠিক ততটুকু আধানই কিন্তু থাকার চেষ্টা করবে, এটা হচ্ছে বক্তব্য। নাও এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যদি আমরা ইকুয়েশনটাকে লিখতে চাই, তাহলে কারেন্ট লটা কেমন দেখতে হবে বলো? I1 ঢুকছে, I2 ঢুকছে, I4 ঢুকছে, I3 বেরোচ্ছে, তাহলে যেগুলো ঢুকছে সেগুলোকে পজিটিভ ধরছি, প্লাস I4 মাইনাস I3 সমান হচ্ছে 0। এটা হলো কারেন্ট ল, এটা হচ্ছে একটা নোডের জন্য অ্যাপ্লিকেবল। ভোল্টেজ লটা হচ্ছে একটা লুপের জন্য অ্যাপ্লিকেবল, লুপের জন্য। তাহলে একটা লুপ মানে কি, একটা হচ্ছে পূর্ণ পথ হবে, একটা পূর্ণ পথ মানে হচ্ছে পূর্ণ সাইকেল, সাইকেল মানে চক্রাকার পথ হবে।
চক্রাকার পথ মানে ভেবে নিও না যে এটা চাকার মতনই হবে। একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে শুরু হবে কোনো একটা লুপে, আমরা যদি সেই লুপ বরাবর যেতে 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 যদি আবার ঘুরে আসি, তাহলে দেখতে পাবো যে আমরা কিন্তু সেই পয়েন্টে আবার পৌঁছাতে পারছি। সেরকম কোনো কেস যদি হয়, তাকে বলা হয় লুপ। সেই লুপে কি কি থাকতে পারে? যদি আমরা একটা স্ট্যান্ডার্ড লুপের চেহারা দেখি, তাহলে দেখতে পাবো, ধরে নাও একটা লুপের আমি ছবি আঁকছি। এটা হচ্ছে একটা তোমার কোনো একটা বিভব আছে, ব্যাটারি আছে। এখানেও ধরে নাও একটা ব্যাটারি আছে। এখানে আর একটা ধরে নাও ব্যাটারি এরকম করে আছে। এখানে রোদ আছে। এইখানে ধরে নাও শুধুমাত্র একটা রোদ আছে। কথার কথা, এইটা হচ্ছে E1, এটা হচ্ছে তড়িৎচালক বল, এর রেজিস্ট্যান্স R1। এটা ধরে নাও E2, এর রেজিস্ট্যান্স হচ্ছে R2। হতে পারে এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, হতে পারে এটা ইন্টারনাল এক্সটার্নাল মিলিয়ে রেজিস্ট্যান্স, যা খুশি হতে পারে। যা দেওয়া আছে সেটাকেই আমরা কনসেন্ট্রেট করব। এটা ধরে নাও E3, এটা হচ্ছে E4, আর এটা ধরে নাও বহিঃবর্তনীতে কিছু একটা আছে যেটা হচ্ছে R4। এরকম একটা লুপ আছে। তো এটা হচ্ছে, এর পরেও আরো কিছু আছে যেগুলো আমরা এখন দেখছি না। এরপরে আরো কিছু থাকতে পারে, এখানে আর কিছু থাকতে পারে, এদিকে নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে, চারিদিকে থাকতে পারে, যে কোনো দিকে থাকতে পারে। কিন্তু যদি আমরা একটা বদ্ধ লুপ পেয়ে যাই, একটা ক্লোজ লুপ যদি পাই, এটাকে আমরা একটা বদ্ধ লুপ বলতে পারি। বদ্ধ লুপ বলতে পারি। এই বদ্ধ লুপে কি কি থাকে? এই বদ্ধ লুপে থাকে হচ্ছে রেজিস্টর বা রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলি রোধ থাকতে পারে বা রোধক থাকতে পারে, বিভিন্ন রোধক থাকতে পারে। আর কি থাকতে পারে? আর থাকতে পারে তড়িৎ কোষ। আর কি থাকতে পারে? আর থাকতে পারে তোমার ক্যাপাসিটর, ধারক। ধারক থাকুক যা থাকুক, সব ক্ষেত্রে কিন্তু আমাদের ফান্ডা সব একই। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের একই রকম কেস হবে। ধারকের কেসটা আমরা এক্সপ্লেন করিনি, এটা আমরা স্পেশালি ধারক আর রেজিস্ট্যান্স মিলিয়ে যে জিনিসগুলো থাকবে সেগুলো করার সময় আমরা এগুলো ডিসকাস করব। নাও ধারক থাকলে যেটা ব্যাপার হয়, সেটা হচ্ছে ধারকের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হতে পারে না। তো ধারক যেখানে থাকবে, বিশেষ করে ডিসি প্রবাহ, সমপ্রবাহ ধারক দিয়ে যায় না। সমপ্রবাহ ধারক ভেদ করে প্রবাহ করে না। তার কারণ হচ্ছে, ধারক থাকা মানেই হচ্ছে একটা প্লেটের সাথে আর একটা প্লেটের কোনো কানেকশন থাকবে না, এবং কানেকশন না থাকার জন্য সেখানে প্রবাহের বিরুদ্ধে যে রোধটা অ্যাপ্লাই হবে সেটা হবে অসীম। ধারক মানে হচ্ছে অসীম রোধ। কার ক্ষেত্রে অসীম রোধ? এটা হবে অসীম রোধ সমপ্রবাহের ক্ষেত্রে। শুধুমাত্র সমপ্রবাহ বা ডিসি কারেন্ট, যেটা ডাইরেক্ট কারেন্ট, সরি ডিসি কারেন্ট নয়, ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ এর ক্ষেত্রে, সমপ্রবাহের ক্ষেত্রে কিন্তু ধারক মানেই হচ্ছে অসীম রোধ। তো আমরা আপাতত এটাকে আমরা আপাতত বাদ দিয়ে রাখছি। আমরা ধরছি রোধক আছে আর তড়িৎ কোষ আছে। এবার কথার কথা, ধরে নাও আমরা একটা লুপ দেখেছি, এবং সেই লুপে যেহেতু এইদিক ওদিক সেদিক অনেক কিছু আছে, সুতরাং আমি গ্যারেন্টি করে কোনোটার প্রবাহ আমি ঠিক করে বলতে পারবো না। তো আমি ধরে নিচ্ছি, ধরে নাও এটা হচ্ছে I1, ধরে নিচ্ছি ধরে নাও এটা হচ্ছে I2, ধরে নিচ্ছি ধরে নাও এটা হচ্ছে এইদিকে কারেন্ট যেটা যাচ্ছে সেটা I3, আর ধরে নাও এইদিকে যে প্রবাহ সেটা ধরে নাও, ধরে নিচ্ছে I4। তাহলে আমাদের আমাদের প্রথমেই ফান্ডা হচ্ছে যে প্রত্যেকটা রোধকে কি কি কারেন্ট, সেগুলোর উইথ ডাইরেকশন আমরা দিয়ে দেবো। এবার লুপ লটা যেটা বলেছে, সেই লটা হচ্ছে আমাদের একদম খুব সিম্পল। সেটা হচ্ছে সামেশন ওভার IR। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম বলে, আমি এইভাবে তোমাদের বলছি। এতে কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু মিলে যাবে। ম্যাচ বা মার্জ বা কম্পারিজন করতে গেলে যে কোনো একটা জিনিস ফলো করো। আইদার তুমি বই ফলো করো, কোনো অসুবিধা নেই। বইয়ে দেখবে ওইদিকে মাইনাস প্লাসের কিছু উল্টো পাল্টা, মানে উল্টো পাল্টা নয়, ওরা অন্যরকম করে ধরে, আমি এরকম করে ধরি। এইভাবে করে আমার কোনোদিন কোনো প্রশ্নের অ্যান্সার যদি সিলি মিস্টেক না করে থাকি, ক্যালকুলেশন মিস্টেক না করে থাকি, তাহলে কিন্তু অ্যান্সার মেলেনি এমন হয়নি। তো এইদিকে হচ্ছে এটা ইএমএফ যেগুলো রয়েছে, ইএমএফ, এইগুলোর যোগফল হবে, এবং বোথ ক্ষেত্রে এইদিকেও হবে অ্যালজেব্রিক্যালি, এই দিকটাতেও হবে অ্যালজেব্রিক্যালি। কিরকম অ্যালজেব্রিক্যালি হবে? এটা করার জন্য আমরা জানি, আমরা একটা লুপ নিয়েছি। ধরে না, একটা আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টিক্লকওয়াইজ একটা ডাইরেকশন নিয়েছি। এটা হচ্ছে আমার নিজস্ব নেওয়া ডাইরেকশন।
এটা আমি যা খুশি নিতে পারি। নিজস্ব নেওয়া ডাইরেকশন, এটার উপর আমার কিন্তু ইন্ডিপেন্ডেন্স আছে। সেটা আমি নিতেই পারি ক্লকওয়াইজ, নিতেই পারি অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি আপাতত নিয়েছি ক্লকওয়াইজ, তার মানে ক্লকওয়াইজ নিতেই হবে এমন কোনো মানে নেই। এটা অ্যান্টি ক্লকওয়াইজও আমরা নিতে পারি, যে কোনো নেবে। এবার আমাদের দেখতে হবে, আমরা বলেছিলাম যে যে সমস্ত রেজিস্ট্যান্সের কারেন্ট যেদিকে, সেদিকে যদি এই আমার নেওয়া ডাইরেকশন সাথে ম্যাচ করে, তাহলে আইআর হবে পজিটিভ, আর নতুবা হবে নেগেটিভ। আর যেদিকে ইএমএফ গুলো আমরা আমরা দেখতে যাইছি, প্রবাহের ডাইরেকশন যেদিকে, যদি যে ব্যাটারি গুলো রয়েছে তারাও যদি সেই দিকেই একা যদি থাকতো, সেদিকেই তড়িৎ প্রবাহ দিত, তাহলে সেক্ষেত্রে ইএমএফ গুলোকে আমরা নেব পজিটিভ, আদারওয়াইজ নেব নেগেটিভ। তো এবার আমার বলো যে এর বাম পক্ষটা কি হতে পারে, সে যদি বলো। তুই খাচ্ছিস তাই তো, তাহলে নম্রতা বল, বাম পক্ষটা কি হবে? কে বলবি বল? প্রীতম, আই আর গুলো কি কি হবে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, বলো। প্রথমটা দেখো, এই রেজিস্ট্যান্সে দেখো কারেন্ট কোন দিকে, ডান দিকে। লুপের ডাইরেকশন কোন দিকে, ডান। প্রথমটা হবে প্রথমটা হবে পজিটিভ, কারণ যেদিকে লুপ সেদিকেই কারেন্ট, যেদিকেই লুপ সেদিকেই কারেন্ট, এইদিকেই কারেন্ট, আর লুপটাও আমার এইদিকে। দ্বিতীয়টা হবে নেগেটিভ, কারণ লুপ এইদিকে আর কারেন্ট এইদিকে। তারপরটা দেখো, লুপ এইদিকে কারেন্ট এইদিকে, মানে এটাও হবে নেগেটিভ। তারপরটা দেখো, লুপ যেদিকে কারেন্ট সেদিকে, তার মানে এটা হবে I4 R3। ঠিক আছে প্রীতম, বোঝা গেল? ডান দিকটা কি হবে? ব্যাটারির পজিটিভটা ডান দিকে ভাববো, ডান দিকটা ভাববো, ঠিক আছে। ব্যাটারি সংক্রান্ত যে জিনিসগুলো আছে সেটা ডান পক্ষে আছে, বাম পক্ষে শুধু I × R আছে, ঠিক আছে। তো আমরা কেবলমাত্র রোধক গুলোকে কনসেন্ট্রেট করব, যেখানে যেখানে রোধ আছে সেগুলোকে কনসেন্ট্রেট করব। সেখানে কি ডাইরেকশন আমি ধরেছি, সেই ডাইরেকশনের সাথে আমার নেওয়া লুপের যে ডাইরেকশন, সেটা যদি ম্যাচ করে, তাহলে আমরা ধরেছি যে এখানে আমাদের পজিটিভ বিভব পতন হবে। কারণ আমরা জানি যেদিকে কারেন্ট যায় সেদিকে রোধের মধ্যে দিয়ে কিন্তু বিভব পতনটা হয়, তাই আমরা এটাকে ধরেছি পজিটিভ। ডান পক্ষে ইএমএফ হবে। প্রিয়ন্তন, যদি তুমি থেকে থাকো তাহলে বলো তো দেখি ডান পক্ষটা কি হবে। কোনটা বলো। প্রথম প্রথমটাও মাইনাস হলো, দ্বিতীয়টাও মাইনাস হলো, তৃতীয়টাও মাইনাস হলো, ভেরি গুড। তাহলে -E1 -E2 -E3 হবে, কারণ ইএমএফ তখনই নেগেটিভ হয় যখন ব্যাটারির যে পজিটিভ নেগেটিভ গুলো আছে সেগুলো এমন থাকে, যদি শুধু ওই ব্যাটারিটা থাকতো তাহলে সে যেদিকে প্রবাহ দিত তার বিপরীত দিকে যদি লুপটা আমি নিয়ে থাকি তাহলে নেগেটিভ হবে, এখানে তাই হয়েছে। এই জিনিসটা যদি তোমরা বুঝো তাহলে লুপ লটা তোমরা বুঝবে, এবং এই দুটো জিনিস নিয়ে বুঝে তোমরা অঙ্ক, আমরা অনেকগুলো প্র্যাকটিস করেছি, তাও তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, তোমরা বাড়ি বসে করার চেষ্টা করবে। ধরে নাও অ্যাডভান্স নিউমেরিক্যালের প্রথমটা, যেটাকে অ্যাডভান্স নিউমেরিক্যাল বলা আছে, এই প্রবলেমটা আমি করে দিচ্ছি তোমাদের। পেজ নাম্বার 316, পেজ 316 দেওয়া আছে অ্যাডভান্স নিউমেরিক্যালস। প্রবলেম নাম্বার 1,
প্রথমটা আমরা করি। কি দেওয়া আছে? দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটার নাম্বার হচ্ছে 2.121। সেখানে প্রদর্শিত বর্তনীতে 20 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত? প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে 20 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ কত? এটা হচ্ছে প্রশ্ন। কি করে করব? এটা আমরা আগে দেখি, বর্তনীটা দেখি, প্রদত্ত বর্তনীটা কি দেখি। কি দেওয়া আছে? বর্তনীতে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 ভোল্ট, এখানে দেওয়া আছে ছোট রোধ, রোধের মান হচ্ছে 0.1 ওহম, এখানে দেওয়া আছে একটা রেজিস্ট্যান্স, এইটা বলেছে 20 ওহম, আর এখানে আরেকটা ব্যাটারি দেওয়া আছে, যার পাশে আর একটা রোধ দেওয়া আছে, রোধটার মান বলেছে 1 ওহম, আর ব্যাটারির যে তড়িৎচালক বল বা বিভব পার্থক্য সেটা বলেছে 1.1 ভোল্ট। তো দেখো, এটা করতে গেলে আমরা পরপর যেমন স্টেপ আছে সেগুলো ফলো করব। তোমরা নজর দিয়ে দেখো। আমরা ধরলাম এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, ধরে নাও এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, যেটাকে আমরা ধরলাম I1, আর এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, সেটাকে ধরছি ধরে নাও I2, আর এখানে যে কারেন্টটা যাচ্ছে, যেটা আমার নির্ণেয়, এই কারেন্টটা ধরলাম ধরে নাও I। তাহলে এই পয়েন্টটাকে আমরা নোড বলতে পারি। আবার এই পয়েন্টটাকেও আমরা নোড বলতে পারি। এই I প্রবাহ গিয়ে এখানে আবার I1 গেছে, আর এইদিকে I2 গেছে, I প্রবাহ ভাগ হয়েছে, আর এখানে I1 ঢুকেছে, এদিকে I2 ঢুকেছে, এই দিক দিয়ে বেরিয়েছে I। যে কোনো একটা নোড বলতে পারি। তাহলে আমরা ফার্স্ট ল যদি অ্যাপ্লাই করি, কারচপের ফার্স্ট ল, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো I ইকুয়াল টু, আইটা হচ্ছে বেরোচ্ছে I ইকুয়াল টু I1 প্লাস I2। তার মানে তার মানে এই যে নোডে এই যে I প্রবাহটা এখানে আমরা বলেছি, সেটা হচ্ছে 20 ওহম মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে। তাহলে নির্ণেয় প্রবাহ কত? নির্ণেয় প্রবাহ কিন্তু হচ্ছে I। এটাই আমাকে জিজ্ঞাসা করেছে, এটাই আমাকে বলতে হবে। নাও, এবার আমরা লুপ ল করব। লুপ ল করার জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে এই ছবিটাকে আবার বড় করে আমরা আঁকতে পারি, নাও আঁকতে পারি। আমার জন্য আঁকার দরকার নেই, তোমাদের জন্য আঁকার দরকার। তাহলে দেখি পরের পাতায় আঁকি। দেখো, সরি, ধরে নাও আমরা প্রথমেই আমরা আগে লুপ গুলো এঁকে নিই। এই হচ্ছে একটা, ধরে নাও অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম এই, আর এখানে কারেন্ট গুলো বসায়। এদিকে আমরা ধরে নিয়েছি এখানে I1 প্রবাহ, আর এখানে ধরে নিয়েছি I2 প্রবাহ, আর এখানে ধরে নিয়েছি I প্রবাহ, আর এখানে আমি পেয়েছি I ইকুয়াল টু I1 প্লাস I2। এটা ফার্স্ট ল থেকে আমরা পেয়েছি, ইকুয়েশন নাম্বার 1। নাও এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা কি লিখতে পারি? IR ড্রপ, তাহলে এটা লুপ নাম্বার 1 ধরে নাও, এটা হচ্ছে লুপ নাম্বার 2। তাহলে লুপ নাম্বার 1 থেকে আমরা কি লিখতে পারি? লুপ নাম্বার 1 থেকে লিখতে পারি, দেখো, যেদিকে আমি ধরেছি ডাইরেকশন সেদিকেই তোমার প্রবাহ, তার মানে হয় পজিটিভ। পজিটিভ I ইন্টু আর, I এখানে কত? I1, তাহলে I1 ইন্টু আর, আর মানে কত? 0.1। আর এখানে দেখতে পাচ্ছি এইদিকেই হচ্ছে আমার কারেন্ট, সেদিকেই তোমার প্রবাহ, তাহলে এটাও হবে পজিটিভ।
পজিটিভ কত 20 ইন্টু আই সমান এখানে ব্যাটারিটা দেখো এইদিকেই আমার লুপ, ওইদিকেই ব্যাটারি কারেন্ট দেওয়ার জন্য উদ্যত, তার মানে এটা হবে, এটাও হবে পজিটিভ। এটা হলো ফার্স্ট। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি I1 প্লাস I2 হিসেবে লিখতে পারি, বা যা খুশি তোমরা করতে পারো। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। লুপ 2 যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইকুয়েশন বলতে পারি? দেখো এখানে দেখো এইদিকে কারেন্ট, এইদিকে কারেন্ট, আর লুপ হচ্ছে উল্টো দিকে, তাহলে মাইনাস, তাহলে -20I। আর এক্ষেত্রে এইদিকেই হচ্ছে তোমার লুপ, কারেন্ট উল্টো দিকে, তাহলে -1 × I2। আর এখানেও তাই, এইদিকে কারেন্ট পাঠাতো, লুপ নিয়েছি এদিকে, তার মানে এটা সমান হবে -1.1। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তো এবার তুমি যেমন ভাবে খুশি সলভ করতে পারো। এখানে তুমি এই ইকুয়েশন তুমি বসিয়ে দিতে পারো। I2 সমান I-I1 বসাতে পারো। তাহলে এখানে -20, মাইনাস সব উড়িয়ে দাও, মাইনাসটা প্লাস হয়ে যাবে সব। তাহলে 20I, আর এখানে হচ্ছে মাইনাস, মাইনাস, এখানে হচ্ছে শুধু I2 মানে হচ্ছে I-I1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, সমান হচ্ছে 1.1। তাহলে দেখো এটা হচ্ছে 19I মাইনাস 19I প্লাস I1 সমান হচ্ছে 1.1। তাহলে তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে এইটাকে ওড়ানো। আর এই ইকুয়েশনটা কি দাঁড়িয়েছে? এই ইকুয়েশনটা দাঁড়িয়েছে 0.1I1 প্লাস 20I সমান হচ্ছে 2। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনের একটা রূপ। এটাও 3 নাম্বার ইকুয়েশনের একটা রূপ। তাহলে এটাকে 2A লিখছি, এটাকে 3A লিখছি। কেন আমি I1 আর I2 তে গেলাম না? তার কারণ হচ্ছে আমাকে I চেয়েছে, I সমান কত চেয়েছে। সুতরাং আমি একবার I1 বার করব, আর একবার I2 বার করব, নিয়ে যোগ করব। তার থেকে রিপ্লেস করে দিয়ে এখানে I1 পেয়েছি, এখানে I1 পেয়েছি, এই I1 এর পার্টটাকে রিপ্লেস করে দিলেই হবে। তাহলে আমি I পেয়ে যাবো। কি করে করব? এটা 0.1 আর এটা 1, তাহলে ওটাকে 10 দিয়ে গুণ করে দাও। তাহলে ইকুয়েশন যেটা 2A, এটাকে 10 দিয়ে গুণ করো, মাইনাস ইকুয়েশন 3A কে 1 দিয়ে গুণ করো, নিয়ে বিয়োগ করো। তাহলে কি দাঁড়াবে? 10 দিয়ে গুণ করলে এটা হবে 0.1 × 10 মানে শুধু I1, প্লাস এটা 10 দিয়ে গুণ করলে কত হবে? 200I, আর এটা হবে সমান, এদিকটা হবে তোমার 20। এখানে কত হবে? এটা হচ্ছে 19I প্লাস I1 সমান হচ্ছে 1.1। তাহলে বিয়োগ করলে এখানে আমার এটা মাইনাস মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা কেটে যাবে। এখান থেকে এটা কাটলে আসবে 181I সমান, এখানে বিয়োগ করলে আসবে 20 মাইনাস 1.1 মানে হচ্ছে 18.9। তাহলে এখান থেকে I সমান আসবে 18.9/181। ভুল করলাম না ঠিক করলাম? ক্যালকুলেশনে কোথাও যদি গন্ডগোল হয় একটু চেক করে নিও। অ্যান্সার 19 মিলি ওহম দিয়েছে। আমার তো 100-র কাছাকাছি আসছে। 100-র কাছাকাছি আসছে কেন? এনিওয়ে, চেক দ্য ক্যালকুলেশন এবং আমাকে সেন্ড করো। এটা করে আমাকে সেন্ড করো। এটা আমাকে ক্যালকুলেশনটা সেন্ড করো এবং দেখো যে অ্যান্সারের সাথে মিলছে কিনা। বাট প্রসেস ইজ সেম, এর বাইরে কিন্তু আর কোনো প্রসেস নেই। ওকে, নেক্সট আমরা পড়েছিলাম হুইটস্টোন ব্রিজ নীতি। জাস্ট তোমাদের কিছুটা মনে করানোর চেষ্টা করছি। এখানে আমরা এরকম একটা সংস্থা ছিল,
পি কিউ আর এগুলো হচ্ছে নোন রেজিস্ট্যান্স, এই যে এস এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স। তিনটে জানা রোধ দিয়ে একটা রোধ নির্ণয় আমরা করেছিলাম হুইস্টন ব্রিজের, যেটা রয়েছে সেটাকে ব্যালেন্স করে। এখানে যে কারেন্ট এটা হচ্ছে আইজি, আমরা দেখেছিলাম এই নীতিটা হচ্ছে আইজি যদি 0 হয় মানে গ্যালভানোমিটার যদি নিষ্পন্দ অবস্থা যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে শর্তটা আমরা পেয়েছিলাম সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস, বা পি বাই আর সমান হচ্ছে কিউ বাই এস। তাহলে যেটা অজানা, তিনটে জানার মধ্যে এটা যদি অজানা হয় সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এটা ছিল হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল, এটা সম্বন্ধে আমরা ডিটেলস পড়েছি। নেক্সট আমরা পড়েছি মিটার ব্রিজ প্রিন্সিপাল। মিটার ব্রিজের ক্ষেত্রে এখানে হুইস্টন ব্রিজের নীতিটাই আমরা কাজে লাগিয়েছি। হুইস্টন ব্রিজ নীতিটা আমরা কাজে লাগিয়েছি, আর তার সাথে সাথে আমরা নিয়েছি 1 মিটার ধাতব তার। এবার এই তারটা কোন ম্যাটেরিয়ালের উপর কি জিনিস এই সমস্ত ডিটেলস গুলো একটু বই থেকে দেখে নিও। আর কেন ইউজ করে, কোন রেজিস্ট্যান্স কত মিটারে, কিন্তু বেসিক প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে হুইস্টন ব্রিজের নীতির উপর বেস করে হয়। এরকম ধাতব কিছু কানেকশনস থাকে, আর এখানে 1 মিটারের একটা তার থাকে এবং তারটা হবে সুষম তার। এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, যে রেজিস্ট্যান্সটা ধরে নাও উই নো, এই রেজিস্ট্যান্সটা আমরা জানি সাপোজ, আর এখানকার রেজিস্ট্যান্সটা ধরে নাও উই ডোন্ট নো, এটা আননোন। আমরা জানবো কি করে? আমরা এখান থেকে একটা গ্যালভানোমিটার নেব, এখানে জকি দিয়ে আমরা টাচ করব, দেখব কোথায় নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। যখন এখানে ব্যাটারি কানেকশন থাকবে এবং এই ব্যাটারি কানেকশনের জন্য কারেন্টটা যাবে, কারেন্টটা যাওয়ার পর এদিকে একটা পোর্শন যাবে, একটা পোর্শন এদিকে আসবে। তাহলে এখানে একটা রোধ কিন্তু থাকলো এই পোর্শনে, আর এখানে একটা রোধ কিন্তু থাকলো। এর লেন্থ যদি এল সেন্টিমিটার হয় তাহলে এটার ক্ষেত্রে হবে 100 মাইনাস এল সেন্টিমিটার, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আর একক দৈর্ঘ্যের রোধ যদি হয় রো যদি হয় রৈখিক রোধ ঘনত্ব যদি হয়, তাহলে আমরা বলতে পারি এর রোধ হবে রো ইন্টু এল, আর এর রোধ হবে রো ইন্টু 100 মাইনাস এল। তাহলে সেক্ষেত্রে এই গ্যালভানোমিটারের যে নিষ্পন্দ অবস্থা আইজি ইকুয়াল টু 0, এই অবস্থাটা যেটা হবে, সেক্ষেত্রে আমরা দিস বাই দিস আর বাই এস সমান আমরা পাবো রো এল বাই রো ইন্টু 100 মাইনাস এল। এবার এলটা এখানে যেহেতু একটা স্কেল অ্যাটাচ থাকবে, এখানে একটা স্কেল অ্যাটাচ থাকবে যেহেতু, সেই স্কেল থেকে আমরা এলটা জানতে পারবো এক্সপেরিমেন্টালি। রো রো কেটে যাবে, আর আমার জানা এখান থেকে এস সমান কত, উইল গেট। দিস ইজ দ্য ফান্ডা। কিন্তু এই মিটার ব্রিজকে ব্যবহার করার আগে মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটিটাকে নির্ণয় করে নিতে হয়, যে কতটা বাম দিকে এরার কতটা ডান দিকে এরার। সেই টেকনিকটা আমরা জেনেছি, যেটা তোমরা ক্লাসে পেয়ে যাবে। প্রান্তিক ত্রুটি নির্ণয় করা আবশ্যক, কারণ ওখানে যে জয়েন্ট গুলো আছে বা বিভিন্ন ধাতব পাত আছে, সেই পাতগুলো কতটা এরর দেয় সেগুলো কিন্তু ক্যালকুলেট করে নেওয়া উচিত। তো এগুলো দিয়ে আমরা সেটা ক্যালকুলেট করেছিলাম কি করে, একবার আর আর এস নিজেদের জায়গায় রেখেছিলাম, এখানে ছিল আর এখানে ছিল এস, পরে আমরা এদের জায়গাগুলোকে অদল বদল করে দিয়েছিলাম, নিয়ে আমরা যে ইকুয়েশন গুলো পেয়েছিলাম, একবার আর বাই এস পেয়েছিলাম। সাপোজ প্রথম ক্ষেত্রে আমরা L1 দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু পেয়েছি, পরের ক্ষেত্রে এস আর এর ক্ষেত্রে L2 দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু যদি পাই, আর প্রান্তিক ত্রুটি যদি C1 আর C2 হয়, এটা বাম দিকে এটা ডান দিকে যদি হয়, তাহলে আমরা লিখেছিলাম
যে L1 প্লাস C1 ডিভাইডেড বাই 100 মাইনাস L1 প্লাস C2। আর এর ক্ষেত্রে S বাই আর সমান আমরা লিখেছিলাম L2 তে আমরা পেয়েছি, তাহলে L2 প্লাস, এটা বাম দিকে আছে, L2 প্লাস C1 ডিভাইডেড বাই 100 মাইনাস L2 প্লাস C2। এখানের মধ্যে কি কি জানা? এখানে কিন্তু আর এবং এস দুটোই কিন্তু জানা, এটা হচ্ছে নোন। আগে আমরা যখন ক্যালকুলেট পরীক্ষাতে ইউজ করব, তার আগে এই দুটো জানা রোধ দিয়ে আমরা কিন্তু নির্ণয় করে নেব। তাহলে আমরা যদি উল্টে পাল্টে দিই, তাহলে আমাদের এখানে ইকুয়েশনে দেখো আর এস, এই যে ইকুয়েশন গুলো 1 আর 2, এই দুটো ইকুয়েশনে কেবলমাত্র C1 আর C2টাই আমার আননোন, বাদ বাকি সব আমার জানা। যেখানে আর এস প্রিভিয়াসলি জানা, L1 আর L2 কিন্তু এক্সপেরিমেন্টালি আমি বার করেছি। তাহলে ফ্রম ইকুয়েশন ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 আমরা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারি C1 সমান কত, C2 সমান কত। এটা কিন্তু বের করে নেওয়া আবশ্যক বিফোর ইউজিং দিস মিটার ব্রিজ টু ক্যালকুলেট the to measure some unknown resistance. ওকে, নেক্সট যে টপিকটা আজকে আমরা হালকা করে বলবো সেটা হচ্ছে পোটেনশিওমিটার। এটাকে বলা হয় বিভব বিভাজক। এই বিভব বিভাজক সম্বন্ধে আমি কিন্তু টোটাল ডিটেলস হয়তো তোমাদের বলিনি তখন, কিন্তু এটা আমি আজকে বলে দিই। ধরে নাও, মনে করো একটি একটি এল দৈর্ঘ্যের তার আছে, এল দৈর্ঘ্যের রোধক আছে। এর সাথে এর দুই প্রান্তে E0 ইএমএফ এর একটি ব্যাটারি যোগ করা হলো। ওকে, তো ধরে নাও এটা হচ্ছে E0, একটি বা দুটি ব্যাটারি, এটা হচ্ছে E0, আর এইটা ধরে নাও তারটা। ওকে, এই যে এল দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। তার মানে এটা এ আর এটা যদি বি হয়, তাহলে এ বি সমান হচ্ছে এল, এখানকার এল। নাও সাপোজ তোমাকে একটা প্রবলেম দিচ্ছি, এই E0টা ধরে নাও সাপোজ 20 ভোল্ট, আর এল সমান ধরে নাও কথার কথা 5 মিটার। প্রশ্ন হলো কোন দুটি বিন্দুতে বিভব পার্থক্য 10 ভোল্ট হবে? এবং তার সাথে বলা আছে বি সেই দুটি বিন্দুর মধ্যে একটি। যে দুটি বিন্দুর কথা আমি আলোচনা করছি তার মধ্যে বি কিন্তু একটি বিন্দু তার মধ্যে। তাহলে কোন দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ইউ উইল গেট 10 ভোল্ট? ভাবো, এখনই ভাবো। যার যার মাথায় আসছে আমাকে একটু বল। হ্যালো, ক্যান এনিওয়ান
গিভ অ্যান্সার। কেউ আছো তোমরা? আর আর তার সাথে, ও আচ্ছা, একটা বিন্দু তো বলাই আছে। আর কারুর কোনো কথা বলা হবে? কেউ বলবে? একদম তাই, এই মধ্যবিন্দুটা হবে, মিড পয়েন্ট হবে অ্যান্সার। কেন গো? কেন মিড পয়েন্ট অ্যান্সার হবে, কেন বললে বলো? ঠিক, ঠিক, একদম তাই, একদম তাই। তার মানে এখান থেকে এটুকুর মধ্যে বিভব কিন্তু যদি হবে, যদি ভোল্ট মিটার তুমি বসাও, তাহলে ইউ উইল গেট 10 ভোল্ট। কেন? তার কারণ হচ্ছে, দেখো, তার কারণ হচ্ছে, আমি কেন বিভব বিভাজক বললাম সেই কথাটা একটু ভেবে দেখো। এইটা ধরে নাও একটা E0 হচ্ছে তড়িৎচালক বল, এখানে ধরে নাও একটা রোধ আছে আর, তাহলে এই বর্তনীতে প্রবাহ কত হবে? আই সমান কত হবে? আই সমান পাতি হবে E0/R। এবার তুমি এখানে ধরে নাও, তুমি এই 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 যে রোধ, এই রোধটাকে তুমি দুটি ভাগে ভাগ করছো, দুটি ভাগে ভাগ করছো, যাতে করে, যাতে করে তুমি দুটি আলাদা আলাদা বিভব পাও, বিভব পার্থক্য পাও। এটা তোমার চাওয়া। তুমি ধরে নাও এরকম চাইছো, তোমার ধরে নাও একটা 20 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। প্রশ্নটা কেমন হবে ধরে নাও, প্রশ্নটা, কোশ্চেনটা হচ্ছে বা সিচুয়েশনটা এরকম হবে। সিচুয়েশনটা ধরে নাও একটা, যদি তোমরা কল্পনা করো, সিচুয়েশনটা এমন ধরো, ইউ হ্যাভ ইউ হ্যাভ এ 10 ভোল্ট, এ 20 ভোল্ট ব্যাটারি, একটা 20 ভোল্ট তোমার কাছে ব্যাটারি আছে। You also have a, you also have an electric instrument that works at 10 volt. So তুমি how you will manage, কি করে তুমি ম্যানেজ করবে? যদি ক্লাস 12 পড়ার পর এটা ম্যানেজ না করতে পারো, তাহলে বেসিক্যালি পোটেনশিওমিটার তুমি তাহলে পড়োনি। তাহলে বিভবটাকে আমরা বিভাজন করে দিতে পারি। তার মানে তুমি আলাদা আলাদা, তার মানে এখানে এই যে বিভবটা, বড় বিভব, এই বড় বিভবকে আমরা দুটো রেজিস্ট্যান্সে ভেঙে নিচ্ছি, একটা R1, একটা R2, নিয়ে এখানে একটা V1 তৈরি করছি, এখানে একটা V2 তৈরি করছি। যে V1 আর V2 হচ্ছে ছোট ছোট বিভব, ছোট অংশ, দুটি ছোট অংশ তৈরি করছি। তার মানে বুঝতে পারছো যে আমরা বিভবটাকে কিন্তু দুটো আলাদা আলাদা অংশে কিন্তু আমরা ভাগ করে ফেলছি। তার মানে এই যে প্রসেস, কোন একটা জায়গায় যদি আমরা রেজিস্ট্যান্সটাকে রেজিস্ট্যান্সটাকে আমরা ভেঙে দিই দুটো অংশে, আলাদা অংশ, তাহলে আমরা কিন্তু আলাদা আলাদা তোমার পাবো, বিভব পার্থক্য পাবো।
ওকে, তাহলে এবার যদি সমান দুটো ভাগ, তাহলে আমরা যদি দেখি এখানে V1 V2 কত হবে, আমরা দেখার চেষ্টা করি। আর এর পরিবর্তে আমি দুটো আলাদা আলাদা রোধ নিলাম, একটা R1, একটা R2, এটা হচ্ছে E0। তাহলে এখানে কারেন্ট কত হবে, I সমান কত হবে, I সমান হবে তোমার E0 বাই R প্লাস R1, R1 প্লাস R2, যেটা বেসিক্যালি আমার R1 প্লাস R2 সমান আমার আগে ছিল R। তাহলে এটাকে আমরা লিখতে পারি E0 বাই R, কারণ আমি ওই R রোধটাকেই, যেটা প্রিভিয়াসলি যেটা ছিল, প্রিভিয়াসলি আমার এরকম ছিল, আর রোধ ছিল, এটাকেই আমি এটা করেছি, নাও করেছি এরকম দুটো অংশে ভাগ করেছি। তাহলে আই কারেন্ট আমি এরকম পেলাম। তাহলে এখানে বিভব পার্থক্য কত এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে, এটা এ বিন্দু, এটা ধরে নাও সি বিন্দু, আর এটা ধরে নাও বি বিন্দু। তাহলে এ এবং সি এর মধ্যে মধ্যে বিভব পার্থক্য কত, VA মাইনাস VC সমান এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I ইন্টু রোধ, তাহলে I ইন্টু পাতি R1। তাহলে I মানে কত, E0 বাই R ইন্টু R1। তাহলে এটা হলো এসির মধ্যে। আবার সি এবং বি এর মধ্যে কত হবে, মধ্যে হবে ভিসি মাইনাস ভিবি, দ্যাট ইজ ইকুয়াল টু সেই একই কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হবে I, তার সাথে রেজিস্ট্যান্স হবে R2। I সমান কত হবে, E0 বাই R ইন্টু R2। এবার ধরে নাও তুমি মনে মনে চাইছো দিস বিকামস, এই যে ভিসি আর ভিবি এর মধ্যে তুমি তোমার যন্ত্রটা লাগাবে, যন্ত্রটা এর মধ্যে ফিট করবে, তাহলে তোমার দরকার কত, তাহলে এই যন্ত্রটা তুমি যদি ফিট করো তোমার দরকার, প্রয়োজন হচ্ছে, প্রয়োজন কি, ভিসি মাইনাস ভিবি সমান হচ্ছে পাতি E0/2, কারণ আমি অর্ধেক চাইছি। তাহলে দিই এখানে বসিয়ে, তাহলে এই দুটো শর্ত থেকে আমরা পাবো E0/2 সমান হচ্ছে E0 ইন্টু R2 বাই R। তাহলে এখানে E0 E0 যদি কেটে যায়, তাহলে আমি পাবো R2 ইকুয়াল টু পাবো R/2। তার মানে নিচের দিকের যে রোধ, সেটা যদি আর অর্ধেক হয় মোট রোধের, তাহলে আমি ওখানে অর্ধেক ভোল্টেজ পাবো, আমার যন্ত্র কাজে লেগে যাবে। তাহলে আমি বিভবটাকে ভেঙে নিতে পারলাম দুটো অংশে, এখানে একটা পেলাম V1, এখানে একটা পেলাম V2। আমার নিজের মতো চয়েস করে রোধ বসিয়ে বা নিজের মতো বিভিন্ন পয়েন্ট চুজ করে কোন দৈর্ঘ্যে নেব চুজ করে কিন্তু আমি বিভবটাকে আলাদা আলাদা করে নিতে পারলাম, এবং আমি আমার পছন্দ মতো বিভব বিভাজন করে আমি আমার যন্ত্রপাতি ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে ফান্ডা অফ বিভব বিভাজন। তাহলে তোমাদেরকে যদি একটা প্রশ্ন আমি করি, তাহলে এবার এখানে দেখো, তাহলে এইটা যদি অর্ধেক রোধ হয়, আর যেটা সৃজন বললো যে এটা সুষম তার, তাহলে অর্ধেক রোধ হতে গেলে লেংথটা অর্ধেক হতে হবে, তাই আমার মিড পয়েন্টে ট্যাপিং করতে হবে। একটা পয়েন্ট তো বি বলাই আছে, তাহলে নিচের দিকে হাফ পাবো। তো তোমাদের যদি একটা প্রবলেম দিই, হোমওয়ার্ক, হোমওয়ার্ক এরকম যদি দিই, যে ধরে নাও এইটা হচ্ছে একটা 30 ভোল্টের একটা ব্যাটারি, আর এইটা হচ্ছে তোমার তার, এই তারটা হচ্ছে সুষম 30 মিটার দৈর্ঘ্যের তার, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। প্রশ্ন, এ বি দৈর্ঘ্যকে কত অনুপাতে ভেঙে, বা এবি দৈর্ঘ্যের কোথায় ট্যাপিং করলে, ট্যাপিং মানে কানেকশন,
ট্যাপিং করলে, যেটা ধরে নাও সি বিন্দুতে ট্যাপিং করবে, সিবি এর বিভব, এটা ধরে নাও E0, E0 এর 1/5 অংশ হবে। এটা ভেবো, এটা জাস্ট সিমিলার টু দা প্রিভিয়াস প্রবলেম। ভেবো, এমন কিছু নেই, এমনি জাস্ট দিলাম। নেক্সট নেক্সট এটা তো আমরা বিভব বিভাজক পেলাম, প্রবাহ বিভাজকও হয়, প্রবাহ বিভাজকও হয়। কিরকম করে? যেমন ধরে নাও, এইটা ধরে নাও একটা ব্যাটারি, এটা ধরে নাও E0, এইখানে ধরে নাও একটা রোধ ছিল, আর তাহলে এখানে পুরো কারেন্টটা এখানে যাচ্ছিল, আই কারেন্ট যাচ্ছিল। ধরে নাও তুমি এর আর না রেখে তুমি এটাকে এরকম সেটিংও করতে পারো যে এত কারেন্ট যেটা আছে তুমি অতটা কারেন্ট নেবে না, তুমি চাইছো কম প্রবাহ, চাইছো কম প্রবাহ তুমি চাইছো, তাহলে কি করবে? মাথায় কিছু আসছে? কি করবে তুমি কম প্রবাহ যদি চাও? কোন একটা ব্রাঞ্চে, কোন একটা জায়গায় তুমি একটা কম প্রবাহ যদি তুমি চাও, তাহলে তুমি কি করবে? কে বলতে পারবে? শান্ট যোগ করবে, কিন্তু শান্টের মধ্যে দিয়ে কি কারেন্ট তোমার মনে হয় এই আয়ের চেয়ে বেশি যাবে না কম যাবে? শুধুমাত্র এইটুকু বর্তনীর জন্য। আমরা যখন বিরাট বড় বর্তনীর কথা বলি, তখন শান্ট যোগ করলে আমরা ওই যে I0 যেটা মূল প্রবাহ, সেটা পরিবর্তিত হয় বলে আমরা ধরে নিই না, আমরা ধরে নিই সেটা অপরিবর্তিত আছে। কিন্তু সবসময় কিন্তু শান্ট যোগ করলে নাও হতে পারে। শান্ট যোগ করলে কি হবে? ওকে, তোমাকে প্রবলেম দিলাম, ভেরি গুড, একটা অ্যান্সার এলো শান্ট যোগ করবে। সো এই অ্যান্সারটা খুব কুইক আসাটা আমি খুব এক্সপেক্ট করেছিলাম, এবং দিস ইজ নট ব্যাড, ভালো কথা বলেছো যে শান্ট শান্ট রোধ যোগ করবে। কিন্তু আমি আই বেগ টু ডিফার, দিস ইজ নট দ্য রাইট অ্যান্সার, নট রাইট অ্যান্সার। ওয়াই? তার কারণ সেখানে অ্যাকচুয়াল বিভাজন হবে না। কেন হবে না সেটা জানার জন্য তোমাদেরকে আগে একটা প্রবলেম দিই, এটা হোমওয়ার্ক হিসেবে করো। সাপোজ সাপোজ এখানে ধরে নাও 3টে ব্যাটারি আছে, যারা সব মিলিয়ে হচ্ছে 30 ভোল্ট। এখানে একটা রোধ আছে ধরে নাও, কথার কথা 30 ওহম। তাহলে এখানে প্রবাহ কত? আই বার করবে। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম। আই সমান কত? নাও এখানে উইদাউট শান্ট, এবার শান্ট যোগ করছো, শান্ট যোগ করলে তুমি কি করবে? এটা 30 ওহম, এটা ধরে নাও 30 ভোল্ট। আর কথার কথা তুমি এখানে একটা শান্ট রোধ যোগ করেছো, এস সমান ধরে নাও 1 ওহম বা 2 ওহম। তা তুমি এখানের আগে কারেন্ট বার করবে, এটাকে আমি নাম দিচ্ছি I1, এখানে নাম দিচ্ছি I2। ওকে, তুমি এখানে কারেন্ট বার করবে I3, তুমি শান্টের মধ্যে দিয়ে কারেন্ট বার করবে I4। তাহলে I2 ইকুয়াল টু কত, I3 ইকুয়াল টু কত, I4 ইকুয়াল টু কত? এটা যদি তুমি করো তাহলে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কিন্তু সলিউশন কোনোভাবেই সম্ভব নয়। কারণ তুমি এখানে যেটা পাবে, তোমার অ্যান্সার যেটা হবে, I2 will be higher than I1। কারণ এই বর্তনীটা খুব বড় বর্তনী নয়, ছোট্ট একটা বর্তনী। কেন হবে সেটা? হোয়াই? কেন আমি এটাকে ঝপ করে বলে দিচ্ছি? ঝপ করে কেউ বলতে পারবে এই I2টা বেশি কেন হচ্ছে I1 এর দ্বারা?
এই আই টুটা, এই যে আই টুটা আমি এখানকার আই টু বলছি, এখানে আই টু বলছি, এই আই টুটা কেন বেশি হবে এই আই ওয়ানের চেয়ে? কেন বেশি হবে? না একই হবে? এটা বেশি হবে না একই হবে? কেউ বলতে পারবে? হুম, এখানে কারেন্ট কত হবে? আই ওয়ান সমান 30/30 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখানে কারেন্ট কত হবে? আই টু সমান কত হবে? কেউ বলতে পারবে না? ভ্যালু বলতে হবে না, ফান্ডাটা তো বলো। এই মূল প্রবাহটা কত হবে আই টুটা? তাহলে 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 এখানে 30 ভেরি গুড, 30 প্যারালাল 2, 30 প্যারালাল 2 মানে অলরেডি 30-এর চেয়ে 2-এর চেয়েই ছোট। তাহলে এখানে 15 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যাচ্ছে মিনিমাম, তার চেয়ে বেশি হবে। আই টু ইজ গ্রেটার দেন 15 অ্যাম্পিয়ার। তাহলে 15 গুণের চেয়েও বেশি কারেন্ট ফ্লো করে যাচ্ছে। তার তুমি কি পার্টিশন করবে? এ তো মূল প্রবাহই চেঞ্জ হয়ে গেল। কারণ শান্ট যোগ করলে ছোট বর্তনীতে প্রবলেম আছে। বিশাল বড় বর্তনী, সেখানে শান্ট যোগ করলে তার এমনই রোধ চারিদিকে, শান্ট যোগ করে যেটুকু আসলো তাতে তেমন কোনো বর্তনীর মূল রোধের তেমন পরিবর্তন হয় না, কিন্তু এখানে শান্ট যোগ করে দিলে কিন্তু বিশাল পরিবর্তন হবে। তাহলে কেমন ভাবে? তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে শান্ট, অ্যাডিং শান্ট ইজ নট দ্য সলিউশন। তাহলে প্রশ্ন হচ্ছে, হাউ ক্যান ইউ ডিভাইড এ পার্টিকুলার কারেন্ট, একটা পার্টিকুলার যে কারেন্ট আছে সেই কারেন্টটাকে তুমি কি করে ডিভাইড করবে ইনটু টু পোর্শনস অফ নোন রেশিও। তোমার জানা যে অনুপাত আছে তার দুটো পোর্শনে কি করে তুমি করবে, সেটা করতে গেলে প্রথম ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে এই যে আমি চেঞ্জ করব, এখানে আমার আর ছিল, আর নতুন যেটা করলাম এখানে আমি দুটো পার্ট করতে পারি, একটা আর 1, একটা আর 2। কিন্তু মনে রাখতে হবে, এই যে আর 1 প্যারালাল আর 2 আর এই আর, এরা আলাদা হলে চলবে না, এরা একই হতে হবে। তবেই তবেই মূল প্রবাহ একই হবে। মানে এটা যদি 30 ওহম হয় আর 1:1 অনুপাতে যদি ভাগ করতে চাও, তাহলে এটা 60 ওহম হবে, এটা 60 ওহম হবে, তবেই তুমি 30 ওহম পাবে। এটা যদি 30 ভোল্ট হয়, এটা যদি 30 ভোল্ট হয়, এই দুটো মিলিয়ে প্যারালাল করলে যেটা বেরোবে 60 প্যারালাল 60 মানে হচ্ছে 30। তবেই তুমি এখানেও 1 অ্যাম্পিয়ার পাবে, এখানেও 1 অ্যাম্পিয়ার পাবে। নাও ইউ ক্যান ডিভাইড দিস ইন্টু টু পার্টস, একটা I1 একটা I2 করতে পারবে। এ কি বুঝতে পারলি নাকি এমনি এমনি হ্যাঁ হ্যাঁ করছিস? হ্যালো হ্যালো হ্যালো, কেউ বুঝতে পারিসনি? হ্যালো, আর শুড বি ইকুয়াল টু R1 প্যারালাল R2। যারা বুঝতে পারোনি তারা প্লিজ একবার পরে মন দিয়ে ভিডিওটির যে কথাগুলো আমি বলেছি সেগুলো শুনবে। এর মধ্যে না বোঝার এমন কিছু ব্যাপার নেই।
মেন কথা হচ্ছে বর্তনী ছোট, তার ভোল্টেজ সোর্সের ভোল্টেজ একই, আমি দুটো পোর্শনে ভাগ করব, কিন্তু আমার মূল প্রবাহ 5 গুণ 10 গুণ 20 গুণ 40 গুণ হয়ে যাবে, এটা কাম্য নয়। মূল প্রবাহটাকে আমি একই রাখবো। তার জন্য আমি যে রোধগুলো আলাদা আলাদা করে প্যারালালি কানেক্ট করব, তাদের তুল্য রোধ যেন আরই হয়। তা যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে তোমাদের জন্য একটা প্রবলেম হোমওয়ার্ক। ধরে নাও এখানে একটা 20 ভোল্ট, এখানে একটা রোধ আছে আর ইকুয়াল টু ধরে নাও 10 ওহম। নাও ইউ ওয়ান্ট, তুমি এই মূল প্রবাহকে 1:2:3 অনুপাতে তিনটি প্রবাহ অংশে ভাগ করতে চাও। কিভাবে করবে? ট্রাই ইট। এটা প্রবলেম হচ্ছে কারেন্ট ডিভাইডারে। আমি কেন এই ক্লাসটার মধ্যে এই জিনিসটাকে অ্যাড করলাম, তার কারণ হচ্ছে সবসময় তোমরা দেখবে তোমাদের ক্লাস 12-এ ভোল্টেজ ডিভাইডার বলে, বিভব বিভাজক বলে, কিন্তু প্রবাহ বিভাজক বলেও একটা বিষয় আছে। এই দুটো পোর্শন একসাথে বললে তোমাদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়। যদি কেউ দুবার বোঝার পর বুঝতে না পারো কারেন্ট বিভাজক, তাদের বোঝার দরকার নেই, কারণ দিস ইজ আউট অফ সিলেবাস। যদি কেউ ইজিলি বুঝতে পারো, ইউ আর ওয়েলকাম, তোমরা বুঝতে চেষ্টা করো একবার। যদি তারপরে বোঝার ইচ্ছে হয়, ইউ ক্যান আস্ক কোশ্চেন। যদি একদম মাথার উপর দিয়ে যায়, দরকার নেই তোমাদের সেই জিনিস বোঝার। বিভব বিভাজকটা বোঝা কিন্তু তোমাদের দরকার, কারণ দিস ইজ ইন দ্য সিলেবাস। ওকে, নাও এই বিভব বিভাজনটাকে কাজে লাগিয়ে আমরা যেটা করলাম, সেটা হচ্ছে ধরে নাও বিভব বিভাজন যেটা করলাম, সাপোজ একটা বিশাল বড় বড় ব্যাটারি আমি নিয়েছি, আর একটা বিশাল বড় আমি তার নিয়েছি, রোদ নিয়েছি, ধরুন বিশাল বড় রোদ নিয়েছি। তার এই ছোট্ট যে অংশ, এখান থেকে এই অংশটার মধ্যেও একটা বিভব থাকবে। এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা ধরো নাও সি পয়েন্ট, তাহলে এখানে এর রোধটা যদি বিশাল রোধ হয়, এ আর বি এর মধ্যে রোধ, এই রোধটা যদি তোমার আর হয়, তাহলে এখানে যে মূল প্রবাহ বর্তনীতে আসবে, আই সমান হবে E0/R। নাও এর যদি লেংথ হয় এল, এবি সমান যদি এল হয়, এবং একক দৈর্ঘ্যে যদি রোধ হয়, রোধ সমান যদি রো হয়, তাহলে আর যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হবে রো ইন্টু এল। কারণ একক দৈর্ঘ্যের রোধ যদি রো হয়, এল দৈর্ঘ্যের রোধ হবে রো ইন্টু এল। তাহলে এই আর এর জায়গায় আমি লিখতে পারি রো ইন্টু এল। তাহলে কারেন্ট কত হবে? মূল প্রবাহ আই সমান হবে E0/রো এল, বড় হাতের এল। না, এই লেন্থটা যদি স্মল এল হয়, তাহলে এর মধ্যে বিভব কত হবে, এর মধ্যে বিভব পার্থক্য কত হবে, সেটা আমি জানার চেষ্টা করছি। তাহলে এ এবং সি এর মধ্যে বিভব পার্থক্য, এসি এর মধ্যে বিভব পার্থক্য যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা জানি এটা যেহেতু পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এইটা হবে পজিটিভ, তুলনামূলকভাবে এটা হবে নেগেটিভ। কতটা পজিটিভ নেগেটিভ? তাহলে VA মাইনাস VC, and that is equal to I মূল প্রবাহ ইন্টু ওইটুকুর মধ্যে রেজিস্ট্যান্স আর এসি, এ আর সি এর মধ্যে রেজিস্ট্যান্স। এবার আমরা দেখলাম একক দৈর্ঘ্যে রেজিস্ট্যান্স রো, তাহলে স্মল এল দৈর্ঘ্য যদি হয়, তার মধ্যে রেজিস্ট্যান্স কত হবে? রো ইন্টু স্মল এল হবে। স্মল এল হবে, এটা আমি বসাতে পারি। আই এর মানটা আমার জানা, তাহলে ভিএ মাইনাস ভিসিটা কত দাঁড়াচ্ছে? ভিএ মাইনাস ভিসিটা দাঁড়াবে, ভিএ মাইনাস ভিসিটা দাঁড়াবে আই মানে হচ্ছে E0/রো ইন্টু বড় হাতের এল ইন্টু রো ইন্টু ছোট হাতের এল। রো রো এখানে কেটে গেল, তাহলে এখানে আমি পেলাম
E0/L ইন্টু L সমান পেলাম VA মাইনাস VC। এখন এই যে পোর্শনটা আমরা পেলাম, এই যে পোর্শনটা আমরা পেলাম, এ, এটা বি, এটা সি, এই যে এসির মধ্যে যে পোর্শনটা পেলাম, এই পয়েন্টটা হলো পজিটিভ, এই পয়েন্টটা হলো নেগেটিভ, এবং এদের মধ্যে বিভব পার্থক্য যেটা আমরা পেলাম সেটা আমরা ক্যালকুলেট করলাম। সেটা কত? E0 l/L। এবার শুধুমাত্র এইটার কথাই ভাবো, এইটুকু পোর্শনকেই যদি কনসেন্ট্রেট করি আমরা, তাহলে এটাকে এখানেই যদি আমি একটা অ্যামমিটার দিয়ে একটা কারেন্ট পাবো, এটাকেই যদি আমি একটা রোধক দিয়ে দিই তার মধ্যে একটা কারেন্ট পাবো ওর মতো করে। কিন্তু এখানে যদি আমি একটা ব্যাটারি দিয়ে দিই, যদি আমি এখানে এরকম এই এ বিন্দু, এখানে ধরে নাও এ বিন্দু, এখানে ধরে নাও সি বিন্দু, যেখানে একটা প্লাস আর মাইনাস আছে, প্লাস আর মাইনাস আছে, তার মধ্যে যদি আমি একটা ব্যাটারি দিয়ে দিই যার একটা অভ্যন্তরীণ রোধ আছে, এবং যে ব্যাটারির তড়িৎচালক বল E0 যেটা, সেটা যদি E0 নয় ই, তড়িৎচালক বল ই, সেই ইটা যদি এই দুয়ের বিভব পার্থক্যের সাথে সমান হয়ে যায়, VA মাইনাস VC সমান যদি ই হয়ে যায়, তাহলে এর পজিটিভ আর এর নেগেটিভ, এর পজিটিভ এর নেগেটিভ সমান সমান মানের হওয়াতে এখানে কোনো প্রবাহ আমি পাবো না। কারণ দুটো সমান পরিমাণ বিভব সম্মুখ সমরে নেমেছে, পজিটিভ পজিটিভের সাথে নেমেছে, তাই কোনো রকম কোনো কারেন্ট আমি পাবো না। তাহলে যদি আমি এক্ষেত্রে কোনো একটা গ্যালভানোমিটার এখানে রেখে দিই, তাহলে আমি গ্যালভানোমিটারে কিন্তু কারেন্ট পাবো 0। এই প্রিন্সিপালের উপর বেস করে আমরা তোমাদের ক্লাসে ডিসকাস করেছি যে এই যে তড়িৎচালক বল যেটা, সেই তড়িৎচালক বলটা এটার সাথে সমান হবে। কখন সমান হবে? কি তার সেটিং? এই যে জিনিসটা, এইটাকে বলছে পোটেনশিওমিটার। কারণ এখানে পোটেনশিয়াল ডিভাইড করা যায়, এবং তার মধ্যে আমি এই জায়গায় এই যে এই জায়গাটা, এই পোর্শনটা এখানে আমি জুড়ে দেবো। তাহলে কি দাঁড়াবে দেখতে? দেখতে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই হচ্ছে বড় একটা ব্যাটারি, আর এখানে ধরে নাও বিশাল লম্বা তার, যেটা মোটামুটি কখনো 10 মিটার কখনো 5 মিটার থাকে। এইটা হলো এ বিন্দু, এই এ বিন্দুর সাথে একটা ব্যাটারি কানেক্টেড, তার অভ্যন্তরীণ রোধ থাকবে। এইটা হচ্ছে টোটালটা ব্যাটারি, তার ইএমএফ হচ্ছে ধরে নাও ই, তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। এর সাথে আমরা একটা গ্যালভানোমিটার কানেক্ট করব, করে আমরা বিভিন্ন জায়গায় এই কানেকশনটা এটা চেঞ্জ করব। সি পয়েন্টটা ভেরিয়েবল, সি হচ্ছে ভেরিয়েবল, যে পয়েন্টে আমি চেঞ্জ করছি এটা চেঞ্জ করাবো। করতে 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 এমন একটা পজিশন আমি দেখব, যে পজিশনে আমরা দেখব গ্যালভানোমিটারে কোনো কারেন্ট নাই। তাহলে সি, সেই পজিশনটাকে আমরা সুটেবলি চুজ করব, সুটেবলি ফাইন্ড করব এক্সপেরিমেন্টালি, পরীক্ষা করে, যাতে করে আইজি সমান 0 হয়। এবং সেই যে পয়েন্টে আইজি 0 হবে, সেই পয়েন্টের যে প্লাস মাইনাস বিভব, তার সাথে ইটা হয়ে যাবে সমান, এই দুই প্রান্তের বিভব হবে সমান। তাহলে ভিএ মাইনাস ভিসি যেটা আমি পেলাম E0 বড় হাতের এল ইন্টু স্মল এল, এটার ডিস্টেন্স হচ্ছে স্মল এল, এবি সমান বড় হাতের এল, এই এবি হচ্ছে বড় হাতের এল, তার ফ্র্যাকশন ভোল্টেজ ডিভাইড করে নিলাম এখানে, সেই ডিভাইডেড ভোল্টেজে আমি নিউট্রাল করে দিলাম কাকে? একটা ব্যাটারিকে, যার মধ্যে দিয়ে কোনো কারেন্ট নেই। তাই ব্যাটারির দুই প্রান্তের বিভব যেটা আমি পাচ্ছি সেটা আমি পাবো ই, ই মাইনাস আই আর হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভব। এবার আই এখানে হচ্ছে 0, তার মানে আমি পাচ্ছি ভি সমান আমি পাচ্ছি ই, আর সেই ই সমানই আমি পাবো এইটা। এইভাবে আমি ব্যাটারির তড়িৎচালক বলটা ক্যালকুলেট করেছি, যেখানে আমার ফর্মুলায় বেরিয়েছিল ই সমান E0/L ইন্টু এল। এইটা হচ্ছে ব্যাটারির, যে ব্যাটারির তড়িৎচালক বল আমরা বার করব, আর এইটা হচ্ছে মূল বর্তনীর ব্যাটারি, মূল বর্তনীর ব্যাটারি। এল হচ্ছে তোমার পোটেনশিওমিটারের তারের মোট মোট দৈর্ঘ্য,
তারের মোট দৈর্ঘ্য, আর স্মল এল হচ্ছে নিষ্পন্দ অবস্থানের দৈর্ঘ্য। এবার যদি আমি প্রথমে ধরে নাও, এবার যদি কেউ কোশ্চেন করে যে ধরে নাও আমরা প্রথমে E1 তড়িৎচালক বলের একটা ব্যাটারি নিলাম, তড়িৎচালক বলের ব্যাটারি পেলাম, ধরে নাও ব্যাটারি নিলাম, তাতে আমি পেলাম L1 দৈর্ঘ্যে আমি পেলাম IG = 0। আবার আমি E2 তড়িৎচালক বলের আরেকটি ব্যাটারি নিলাম, যেখানে পরীক্ষা করে আমি দেখলাম L2 দৈর্ঘ্যে পেলাম আমি গ্যালভানোমিটারে কারেন্ট 0। তাহলে এই E1 আর E1/E2 সমান যদি জিজ্ঞেস করে কত, তাহলে কত বলবো আমরা? বলতে পারবে কেউ? দেখো এখানে E0 আর L কোনো পরিবর্তন হবে না, কারণ E0 হচ্ছে এই যে মূল বর্তনীর ব্যাটারির তড়িৎচালক বল, এটা আমার চেঞ্জ হবে না, চেঞ্জ হবে নিষ্পন্দ বিন্দু অবস্থানের দৈর্ঘ্য। তাহলে E1 সমান আমি এখানে লিখতে পারি E0/L × L1, E2 সমান E0/L × L2। তাহলে দুখানা ব্যাটারি যদি আমরা আলাদা আলাদা করে টেস্টিং করি, একটা ব্যাটারিতে L1 দৈর্ঘ্যে আমরা পেলাম নিষ্পন্দ বিন্দু, আর একটা পেলাম L2 দৈর্ঘ্যে, তাহলে তাদের তড়িৎচালক বলের যে অনুপাত হবে E1/E2, সেটা হবে L1/L2। এটা আমরা করেছি, করতে পারি। আর লাস্ট যেটা আমাদের টপিক, লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে যে কি করে আমরা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব। ব্যাটারির তড়িৎচালক বল তো বের করে ফেলেছি, পরিমাপ করে ফেলেছি, এটা হচ্ছে ডান। তার সাথে সাথে দুটো তিনটে ব্যাটারি যদি বলে, দুটি যদি ব্যাটারি বলে, দুটি ব্যাটারির তড়িৎচালক বল এর অনুপাতও নির্ণয় করে ফেললাম, বা তাদের কম্পেয়ারও করে ফেললাম L1/L2 করে। এখন আমাদের যেটা রেস্ট পার্ট যেটা বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নির্ণয়। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নির্ণয়, সেটা করার জন্য অ্যারেঞ্জমেন্ট কি ছিল? সেটা করার জন্য একই অ্যারেঞ্জমেন্ট। ধরে নাও এটা পোটেনশিওমিটার, এবং তার আছে পোটেনশিওমিটারের, এখানে ব্যাটারিটা আছে, এখানে আমি এটা নিয়েছি, ব্যাটারিটা নিয়েছি, যার তড়িৎচালক বল E, অভ্যন্তরীণ রোধ R, তার সাথে গ্যালভানোমিটার যোগ আছে, আর এটা জকের সাথে কানেক্টেড আছে। আর তার সাথে সাথে আমরা একটা বাহ্যিক রোধ নিয়েছি আর, যেটা একটা চাবির সাথে কানেক্টেড, একটা চাবি আছে, চাবির সাথে কানেক্টেড। এই যে ছবিটা আর এই ছবিটা কিন্তু একই, এই ছবিটা আর এই ছবিটা কিন্তু একই। এই যে তারটা, এই তারটা আমি এখান থেকে এতটা পর্যন্ত তারটা এঁকেছি, এই তারটাকে আমি এইটা এঁকেছি, এই দুটো কিন্তু একই ছবি। মানে এক্ষেত্রে এই ছবিটা কি হবে, এখানে হবে ব্যাটারি, এখানে হবে ব্যাটারির রোধ, এখানে হবে গ্যালভানোমিটার, আর এখানে টাচ করা থাকবে, আর তার সাথে সাথে একটা রোধ থাকবে আর, এটা হচ্ছে স্মল আর, এটা ই, আর এখানে থাকবে একটা কি। একই চেহারা, একই জিনিস, খালি এখানে পোটেনশিওমিটারের 10 মিটার মোটামুটি দৈর্ঘ্য থাকে, এটা এরকম 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 তার দেওয়া থাকে, 10 মিটার দৈর্ঘ্যের তার দেওয়া থাকে, সেটাকে একটু জাস্ট অনেক সময় এইভাবে দেখানো হয়। না, একবার আমরা করব, কি করব, ওপেন মানে ওটা খোলা, তখন উপরের পার্ট বাদ, তখন আর এর কোনো কাজ নেই, কারণ ওই পাতটা বাদ। এখানে কি ওপেন করলে এটা বর্তনীর বাইরে চলে গেল, এটা ওপেন সার্কিট, মুক্ত বর্তনী, তাহলে এর কোনো প্রভাব নেই। যদি প্রভাব না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরলাম
L1 দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পেয়েছি, নিষ্পন্দ বিন্দু। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা আগে যা পেয়েছি তাই, ই সমান E0/L ইন্টু L1, সেটা আমরা জানি। এটা 1 নাম্বার ইকুয়েশন, এর আগে যেটা করেছি। আর একবার করব কি, এই চাবিটা দিয়ে বাহ্যিক বড় হাতের আর রোধটাকে কানেক্ট করব। নেক্সট যেটা করব, নেক্সট স্টেপ যেটা করব, কি দিয়ে বাহ্যিক আর রোধকে কানেক্ট করলাম। তারপর তারপর আমরা নিষ্পন্দ বিন্দু খুঁজব। নিষ্পন্দ বিন্দু খুঁজবো, কি করে খুঁজবো? ওই যে গ্যালভানোমিটারের পরে যে জকিটা আছে, যে পয়েন্টে টাচ হয়ে আছে পোটেনশিওমিটারের তারে, তার দৈর্ঘ্যটাকে আমি কমানো বাড়ানো হেন তেন করতে থাকবো। তো তখন আমি দেখলাম যে একটু কম দৈর্ঘ্য L2 তে নিষ্পন্দ বিন্দু পেলাম। তাহলে সেই সময় আমি বলতে পারি যে এই যে রেজিস্ট্যান্স আছে, আর এখানে যে ইএমএফ ইটা আছে, আর এখানে অভ্যন্তরীণ রোধ আর আছে, তাদেরকে আমি কি দিয়ে কানেক্ট করে দিয়েছি, এখন কানেক্টেড। তারপরে গ্যালভানোমিটার আছে, তারপরে সে কোনো একটা বিন্দুতে আমার নিষ্পন্দ বিন্দু দিল পোটেনশিওমিটারে, আর এখানে হচ্ছে পোটেনশিওমিটারের তোমার বড় ব্যাটারিটা, এটা ধরো কানেক্টেড, এটা E0। তাহলে এইটা হচ্ছে L2 দৈর্ঘ্যে আমি পেলাম তোমার নিষ্পন্দ বিন্দু, এখানে IG সমান 0 পেলাম। তাহলে এই দিক দিয়ে এখানে কারেন্ট 0, এখানে কারেন্ট 0, কারণ এখানকার আর এখানকার ভোল্টেজ সেম। তার মানে এখানকার আর এখানকার ভোল্টেজ সেম। কিন্তু কিন্তু এখানে তো একটা পজিটিভ ব্যাটারি আছে, তার মানে এইখানে কিন্তু একটা কারেন্ট আমি পাবো I। এবং এই এ আর, এখানে যদি আমি এম আর এন বিন্দু বলি, তার যা বিভব প্রভেদ হবে, তার সাথে এটার কিন্তু বিভব প্রভেদ সমান হবে। এখানে যদি আমি বলি এ আর সি, তাহলে ভি এম মাইনাস ভি এন, দ্যাট শুড বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিসি হবে। পোটেনশিওমিটারে L2 দৈর্ঘ্যে ভি এ মাইনাস ভিসি আমার জানা, E0/L ইন্টু L2। এখানে ভিএম মাইনাস ভিএন মানে হচ্ছে একটা ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ, সেটা সমান হয় ই মাইনাস আই ইন্টু নষ্ট ভোল্ট, মানে আইআর মানে নষ্ট ভোল্ট। যেখানে আই হচ্ছে এখানকার কারেন্ট, সেটা কত হবে? এখানে একটা বড় হাতের আর আছে, একটা ছোট হাতের আর আছে, দুজনের মধ্যে দিয়ে আই কারেন্ট গেছে, কারণ বাইরে কারেন্ট যাওয়ার কোনো জায়গা নাই, গেলেই এখানে কারেন্ট দেখাতো, শুধু এখানেই বনবন করে ঘুরছে কারেন্টটা। তাহলে কারেন্টের মান কত? কারেন্ট সমান হচ্ছে E/R+R। তাই এখানে বসাই E/R+R কারেন্টের জায়গায়। তাহলে আমরা কি পাই দেখি? তাহলে আমরা পাচ্ছি E-IR সমান হচ্ছে E0/L ইন্টু L2। তাহলে এখানে E মাইনাস I মানে হচ্ছে E0/R+R ইন্টু স্মল r সমান E0/L ইন্টু L2। তাহলে এখানে E কমন, এখানে আমরা ক্যালকুলেট করলে পাবো R/R+R সমান হচ্ছে E0/L ইন্টু L2। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে কি ক্লোজ করার সময়, কি ক্লোজ করলে। আর আগে পেয়েছি, আমরা পেয়েছি E সমান E0/L ইন্টু L1। এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে কি ওপেন থাকলে। এগুলোর মধ্যে থেকে কি কি জানা? জানা হচ্ছে আমার L1, জানা হচ্ছে L2, আর জানা আমার বড় হাতের রোধ, আর অজানা কি এই E আর E0। তাহলে 1 আর 2 কে যদি ভাগ করে দিই, 2 বিভক্ত 1 করে দিই, তাহলে আমার অজানা জিনিসগুলো হাওয়া হয়ে যাবে। তাহলে 2 বিভক্ত 1 যদি করে দিই, তাহলে দেখো এখানে ই কেটে গেল,
তাহলে এইটা হয়ে গেল আর বাই আর প্লাস আর, আর এখানে দাঁড়ালো L2/L1। উল্টে দিই, তাহলে দেখো L2/L1 আমার জানা, আর আমার জানা, স্মল আরটাই কেবলমাত্র আমার অজানা, সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। তো যদি উল্টে দিই তাহলে আমরা কি পাবো? এটা আমরা পাবো আর প্লাস আর বাই বড় হাতের আর সমান L1/L2। সেখান থেকে আমরা পাবো স্মল আর সমান বড় হাতের আর ইন্টু L1/L2 - 1। এইটা হচ্ছে চোজেন রেজিস্ট্যান্স। চোজেন রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটাকে আমরা চুজ করে লাগিয়েছি, কানেক্টেড প্যারালালি টু দ্য ব্যাটারি অফ ইএমএফ ই। L1 মানে হচ্ছে কি ওপেন যখন থাকবে তখন তোমার লেংথ ফর IG ইকুয়াল টু 0। আর L2 হচ্ছে কি যখন ক্লোজ করা থাকবে, যখন যুক্ত করা থাকবে বর্তনী, তখন IG ইকুয়াল টু 0 হওয়ার জন্য লেংথ। যদি আমার জানা থাকে এবং এগুলো নির্ণয় করতে পারি, তাহলে আমরা কিন্তু অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারবো। এটা কিন্তু ডান হয়ে যাবে তাহলে। তাহলে আমি জাস্ট দুটো ক্লাস পরপর রিপিট করালাম, কারণ ওভারঅল আমি একটু তাড়াহুড়ো করেছিলাম, হয়তো এবারেও তাড়াহুড়ো করলাম, কিন্তু এর চেয়ে কম স্পিডে করানোটা একটু ডিফিকাল্ট। তোমরা চেষ্টা করো ভালো করে বোঝার, বই পড়ার চেষ্টা করো। ইজি, কিন্তু ব্যাপারগুলো একটু ধাতস্থ আত্মস্থ করার তোমরা চেষ্টা করো। একটু টাইম দিচ্ছি, বৃহস্পতিবার আমি নেক্সট ক্লাস নেবো। ওকে, গুড নাইট।